এই যে সংঘর্ষটা হয়েছে তাতে মানুষ আক্রান্ত হয়েছেন, মানুষের রক্ত ঝরেছে, ত্রিপুরার নাগরিকদের রক্ত ঝরেছে। এখানে তিপ্রাসা কত সংখ্যক আক্রান্ত হলো, বাঙালি কত সংখ্যক আক্রান্ত হলো সেটা বিষয় নয় রঞ্জিত বাবু। ত্রিপুরার মানুষ রাজনৈতিক সন্ত্রাসে কেন আক্রান্ত হবে না? আপনার যে মুঙ্গিয়া কামি কৃষ্ণপুর যে ভিলেজ কমিটি, সেখানে 1700-র সামান্য বেশি ভোটার, সেখানে 6000-এর উপর টিপ্রামোটা থেকে বোন কেটে নাকি বিজেপিতে জয়েন করলো। এটা তো এখন মুখ একটা সবাই হাসি দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন যে মুঙ্গিয়া কামিতে, উনি বলেছে যে আমরা আগামীতে এডিসি নির্বাচনে 28-28 এই কথা বলতে পারলো কিভাবে উনি বলতে পারলো যে এখানে 28-28 আমরা জিতবো? এখন তো এডিসি যে মনিটরিং কমিটি তারা রাজ্য সরকার অ্যাকসেপ্ট করছে না, তাহলে বিএসসি চেয়ারম্যান তো তাদের হাতে। লুটপাটটা কে করছে? এর জবাবটা আগামী দিন জনগণ দিবে, এডিসি এলাকার জনগণ দিবে। অপেক্ষা করে আছে তাদেরকে। কি উন্নয়ন করছে? আগরতলা এয়ারপোর্টের মহারাজা বীর বিক্রমের নাম আর কয়েকটা স্ট্যাচু, মহারাজার নামে স্ট্যাচু করার পরে ত্রিপুরার উন্নতি হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে। আপনি জেনেভায় গিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে কোন পাসপোর্ট ব্যবহার করে আপনি জেনেভায় গিয়েছিলেন? আপনার সাথে নাকি পাকিস্তানি আইএসআই এর যোগসূত্র আছে। এই যে ফেক ডকুমেন্ট গুলি বাংলাদেশের ডিজিএফআই কে দিয়ে জালিভাবে বানানো হয়েছিল, জালি পাসপোর্ট বানানো হয়েছিল। যে তীব্রমতা চায় জনজাতিদের নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করতে, বিজেপি চায় বাঙালিদের নিয়ে রাজনীতি করতে। এটা কি আপনাদের গেম প্ল্যান, আপনাদের মিলিজুলি পরিকল্পনা মতা এবং বিজেপির? এত সব হচ্ছে রাজনীতির জন্য বাঙালিদের দরকার, অথচ ত্রিপুরা রাজ্যে আপনাদের কিছু কিছু নেতারা বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিধায়ক রঞ্জিত দেববর্মারা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে চাপে ফেলতে কাজ করছেন। টিপ্রামথা এখনো শক্ত মুভমেন্ট করেনি। আমাদেরকে চেষ্টা করা হয়েছে মুভমেন্টে নামিয়ে দেওয়া, ঠেলে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। একমাত্র মহারাজের জন্য আমরা মুভমেন্টটা বাইর হইতে পারছি না। মহারাজ বলছে একটু ধৈর্য ধরো, আমরা দেখবো বলে আমরা অপেক্ষা করে আছি। অন্যের কথা বলে লাভ নাই। যে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা নিজের অবস্থানটা দেখুন, উনি কোথায় অবস্থান করছেন। উনি নিজে তো জিরো, খুঁজে পাওয়া যাবে না ওনাকে। আরো এই কয়েকটা ইলেকশনের পরে না। আপনি কি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন? অবশ্যই, কেন বিশ্বাস করবেন? কোন সংবাদ যদি আপনার বিপরীতে যায় তাহলে কি সেই সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করবেন? ত্রিপুরা রাজ্যের তীব্রমথা দলের যে বিধায়ককে নিয়ে আলোচনা সমালোচনা বিতর্কের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন, রঞ্জিত দেববর্মা আমার সাথে রয়েছেন। স্যার অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়ায়। সিভিল সোসাইটির নামে ত্রিপুরায় বন্ড ডাকলেন, বেলা 3টার ভিতরে আগরতলা থেকে পিকেটিং সরিয়ে নিলেন। শান্তির বাজারে যে ঘটনা হলো আমরা দেখলাম। সেদিন একটা বক্তব্য ছিল যে একজন সাংসদ আপনাকে ফোন করেছিলেন, যার কারণে আগরতলা শহর থেকে আপনারা পিকেটিং উঠিয়ে নিয়েছেন। এটা আমার প্রশ্ন হচ্ছে কোন সাংসদ আপনাকে ফোন করেছিলেন? আর এটার পরে আমার যে পরবর্তী প্রশ্ন থাকবে আমি এর সাথে জুড়ে দিচ্ছি। আগরতলাতে যে সময়ে পিকেটিংটা আপনারা উঠিয়ে নিয়েছিলেন, যদি গোটা রাজ্যে সেটা উঠিয়ে নিতেন আপনারা, আন্দোলন তো সফল হয়েছিল একবার বলা যায়, পুলিশ তো আপনাদের বাধা দেয়নি। তাহলে তো এই যে সালেমার শান্তি বাজারে এই যে ঘটনাটা হতো না, রক্ত ঝরতো না। কি বলবেন আপনি? দেখুন, প্রথমে আমি বলবো যে সিভিল সোসাইটিতে আমি যে তাদের যে আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়া বা যাওয়াটা নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন ছিল যে একজন এমএলএ, তীব্রমথার এমএলএ সিভিল সোসাইটিতে কিভাবে উনি যায়, এটা একটা বিতর্ক প্রশ্ন ছিল। তা আমি বলবো যে সিভিল সোসাইটি তাদের একটা সংগ্রামে তারা যদি আমাকে পাইতে চায়, তারা যদি আমাকে তাদের অ্যাডভাইজার হিসাবে হোক বা পরামর্শদাতা হিসাবে হোক যদি পেতে চায়, তাতে বাধা কি? আমি গেলে বাধাটা কি? সেই হিসাবে আমি গিয়েছি। এর আগেও এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমি বলবো যে আমাদের খেল ছিল না, যেটা 13 তারিখে আমাদের প্রথমে যে সিভিল সোসাইটি বনটা ডেকেছিল, সেটা কালী পূজার জন্য অনেক ভক্তবৃন্দ যারা কালী পূজা, যারা শ্যামা পূজা করে বা যারা ত্রিপুরায় বাহির রাজ্য থেকে যারা চাকরি করেন, তাদের আসা যাওয়ার ক্ষেত্রে বিঘ্ন করতে পারে বলে একটা অনুরোধ ছিল। সেজন্য এটা আলোচনা করে 13 তারিখেটা আমরা পরিবর্তন করে তাদের সঙ্গে আলোচনা করে 23 তারিখ করা হয়েছিল। 23 তারিখে যেটা ছিল, ওই দিন যে বাইফোটা ছিল সেটা খেল ছিল না। খেল না থাকার জন্য সেটা ওই
23 তারিখটাই করা হইলো। তারপর অনেক মাননীয় বিধায়ক মহোদয়গণ আমাকে ফোন করলেন, 4-5 জন বিধায়ক আমাকে ফোন করলেন। একজন বিধায়ক বললেন যে আমার এখানে একটা প্রোগ্রাম আছে 23 তারিখে, যে বাইরে থেকে একজন গায়ক টায়ক আসবেন, হ্যাঁ, তা করা যাবে কিনা। তা আমি তো বিকালে তো তা কোনো সমস্যা হবে না আমি বললাম। তো এমন সময় যখন 23 তারিখে এখানে আমরা উত্তর গেটে, আগরতলা উত্তর গেটে পিকেটিং করার সময় একজন সংসদ, যিনি শাসক দলের সংসদ, আমি মানে বিজেপির সাংসদ? বিজেপির সাংসদ, উনি আমাকে ফোন করলেন যে আজকে ভাইফোঁটার দিন, যে আপনি নাম প্রকাশে আনতে চান? না, আমি নাম প্রকাশে বলবো না, যে উনি আমাকে ফোন করলেন যে দেখুন রঞ্জিত বাবু, আজকে তো আমাদের বাঙালিদের আজকে ভাইফোঁটার দিন, তো আজকে আপনারা যদি বিষয়টা একটু বিবেচনা করে ভাইফোঁটার দিন আপনাদের পিকেটিংটা যদি করে মানুষের শহরে, বিশেষ করে শহর এলাকায় যারা আছেন তাদের এটা একটু ভালো হবে বাজার সাজার করা। কিন্তু আমরা অনেক আগে আমরা সার দিয়ে রাখছি বাজারে, এখানে কিছু কিছু কাঁচা বাজার বা বিভিন্ন বাজারে আমরা কোনো পিকেটিং বা তাদের বাধা দিইনি, কারণ আমাদের তো একটা বিবেক আছে। তা একটা জনগোষ্ঠীর একটা ভাইফোঁটা, একটা ফেস্টিভ্যাল, সেটাতে সেই হিসাবে আমরা আলোচনা করলাম, বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে 3টার ভিতরে আমরা একটা উইথড্র করব। তা আমরা আলোচনা করে আগরতলা শহরটা আমরা পিকেটিংটা 3টার সময় উইথড্র করে নিয়েছি, কিন্তু আমরা বনটা উইথড্র করে নিই। তো ম্যাক্সিমাম জায়গাতে সন্ধ্যার দিকে 5টার পরে তো বিভিন্ন জায়গায় মেসেজ দেওয়া হয়েছে, না আজকে ভাইফোঁটা আছে আপনারা উইথড্র করে নেন। ব্যতিক্রম হইল কি তোমার শান্তিবাজার কমলপুরেরটা, সেখানে যেটা আমাদের পিকেটিং ছিল সেটা আমাদের যে লিস্ট ছিল 45টা লিস্ট ছিল, সেটা আমাদের ওই লিস্টে ছিল না। ওখানকার কিছু উৎসাহী জনগণ তারা পিকেটিং করেছেন এখানে, ভালো কথা। তো পিকেটিং করার পরে সন্ধ্যার দিকে তারা উইথড্র করা ছিল, কিছু পরিকল্পিত কিনা জানি না, কিছু 4-5 জন লোক তারা মোটামুট অবস্থায় তারা চলে আসছে ওইখানে, বলছে আজকে সারা রাত পিকেটিং করতে হবে। তো এখানকার লোক যারা পিকেটিং করছিল, মহিলারা ছিল, যুবক, তারা বলছে না কেন করব, আজকে এরকম সবখানে আগরতলাতে 3টার সময় উইথড্র হয়ে গেছে, ওইটা উইথড্র করো না। তারপরে তারা ওই 4-5 জন বাজারে গেল, কিছু আমার বাঙালি ভাই তারা দোকান খুলে বসেছিল সন্ধ্যার দিকে, আর এফেক্ট হবে না বলে তখন তারা বলল যে এটা দোকানটা বন্ধ করতে হবে, তখন তর্ক বিতর্ক। কিন্তু গঠনের সময় পুলিশ তাদের সামনে ছিল, যেহেতু হরতাল ছিল, শান্তির বাজারে পুলিশ ছিল এখানে। আমার প্রশ্ন হয়েছে তাদের সামনে এই ঘটনাটা ঘটার পর ওনারা পুলিশ কি করছে, পুলিশের কি ভূমিকা ছিল? তারা তো মানা করতে পারতো, দুই দিকে তারা ইয়ে করতে পারতো, কিন্তু পুলিশ কেন কিছু করলো না সেখানে? তাদের যা ঘটনাটা সব পুলিশের সামনে হয়েছে, ভিডিও ক্লিপ এটা বিভিন্ন সিভিল সোসাইটি এবং ইউটিউবে তো বাইরে হয়েছে, পুলিশ কি ভূমিকা নিল? আর ক্ষতিগ্রস্ত গতকাল শাসক দলের একটা পার্টির মন্ত্রী এমএলএরা গিয়েছে, আমাদের যাওয়ার কথা ছিল সিভিল সোসাইটি থেকে, কিন্তু আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। আমি ডিজি মহোদয়ের সঙ্গেও আলোচনা করেছি, তো এখন নর্মাল হওয়ার পরে তো হয়তো আমরা যাওয়ার খুব শীঘ্রই আমরা সেখানে লোকের সঙ্গে। কিন্তু আমি বলবো, আপনাকে বলবো যে শান্তির বাজারে ক্ষতিগ্রস্ত 17টা দোকান, টিপ্রাসার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাট হয়েছে, এবং একটি গোডাউনে উনি বিভিন্ন ইয়েগুলি কল কবজা, রড, সিটম্যান এগুলি বিক্রি করতে অনেক ইয়েছিল। ওটা পুরো গোডাউনটা ওটা জ্বালানো হয়নি, তালাতে ভেঙে সব মাল গাড়িতে নিয়ে। আচ্ছা, আমি এখানে আপনাকে থামাচ্ছি। এখানে তিপ্রাসা বাঙালি বলে কিছু নাই। আমি মনে করি যে এই যে রাজনৈতিক সংঘর্ষটা হয়েছে, বিজেপি অভিযোগ করছে যে তিপ্রামাথা দলের কর্মীরা সেটা করিয়েছে, এবং এই যে সংঘর্ষটা হয়েছে তাতে মানুষ আক্রান্ত হয়েছেন, মানুষের রক্ত ঝরেছে, ত্রিপুরার নাগরিকদের রক্ত ঝরেছে। এখানে তিপ্রাসা কত সংখ্যক আক্রান্ত হলো, বাঙালি কত সংখ্যক আক্রান্ত হলো, সেটা বিষয় নয় রঞ্জিত বাবু। ত্রিপুরার মানুষ রাজনৈতিক সন্ত্রাসে কেন আক্রান্ত হবেন? আপনারা শরিক সরকারে থেকে কুস্তি করবেন, আবার ময়দানে কুস্তি করবেন, আর রক্ত ঝরবে ত্রিপুরার মানুষের। যদি তিপ্রাসা অংশের মানুষের রক্ত ঝরে, আমি সেটাতেও প্রতিবাদ করব, বাঙালির রক্ত ঝরলে প্রতিবাদ করব। আসলে ত্রিপুরার মানুষের রক্ত ঝরেছে, সেটা আপনি বলুন না। সেখানে রক্তটা, এই তো আমি বললাম যে ঘটনাটা সন্ধ্যার পর যেটা উঠে যাওয়ার কথা ছিল,
তা এই সংঘর্ষটা তো পুলিশের সামনে হয়েছে, পুলিশ কি করলো, পুলিশের ভূমিকাটা নিয়ে কেন ইয়ে করবেন? আর এটা তো তীব্রামথা করেনি, এটা সিভিল সোসাইটি, এটা সাংবাদিক সম্মেলন করে এটা বলা হয়েছে। তাহলে এখানে তীব্রামথাটা কেন বারবার আনছে? আজকে তীব্রামথা যদি সব এমএলএ মিনিস্টাররা যদি পিকেটিং এ থাকতো বা আসতো, তাহলে তো এটা তীব্রামথা ইনভলভ করার কথা, তারা তো বাইরে হয়নি কেন? আমরা যে সিভিল সোসাইটির মধ্যে আমরা পার্টি ইনভলভ হবে, এখানে সিভিল সোসাইটির লোকই তো বাইরে হয়েছে এখানে, কেন এখানে এখানে তীব্রামথার নামটা কেন আসছে? তারা চাইছে যে তীব্রামথা একটা শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দল, এটাকে পরিকল্পিতভাবে এই নামটা মহারাজার নেতৃত্বে যে তীব্রামথাটাকে দুর্বল করা যায় কিনা। এবং তারা বলছে একজন মিনিস্টার, যা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন যে মুঙ্গিয়া কামিতে, উনি বলেছে যে আমরা আগামীতে এডিসি নির্বাচনে 28-28, এ কথা বলতে পারলো কিভাবে? কিভাবে উনি বলতে পারলো যে এখানে 28-28 আমরা জিতবো? ভিডিও ফুটেজ আমার এই ফেসবুকে লাইভে আমি দিয়েছি, এখানকার জনগণ আমাকে দিয়েছে যে এখানে লোকটা তারা কিভাবে নিয়েছিল, সেখানে রিগ নাই বিলি করা, সেখানে সুতা বিলি করা, এনএলএফের একটা সাইলেন্ডার নেতাকে ওইখানে নিয়ে গিয়ে হয়েছিল, বলা হয়েছিল 250 কোটি টাকার যে প্যাকেজটা আছে সেদিন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চেক বিলি বন্টন করা। পরবর্তী সময় যারা গিয়েছিল তারাও তো সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিয়েছে, আমাদেরকে এইভাবে নিয়ে আনা হয়েছে, তাদেরকে কাগজ দেওয়া হয়েছে, ওই কাগজ তারা দেখাইলো। তারপরে ওইখানে যখন কিছু করলো না, তাদেরকে ওইখানে ফ্ল্যাগ ধরিয়ে যখন স্লোগান দেওয়া হইলো, আপনার যে মুঙ্গিয়া কামি কৃষ্ণপুর যে ভিলেজ কমিটি, সেখানে 1700-এর সামান্য বেশি ভোটার, সেখানে 6000-এর উপর ইয়ে করা হইল, যে বন কেটে নাকি তীব্রামথা থেকে বন কেটে নাকি বিজেপিতে জয়েন করলো। এটা তো ওখানে মুখ একটা সবাই হাসি দিচ্ছে। হ্যাঁ, মাননীয় মন্ত্রী কিভাবে বললেন যে তাহলে নিশ্চয়ই ওনার টার্গেট আছে। আসল রূপটা তো ফুটে উঠবে যখন তৃতীয় এডিসির নির্বাচন হবে। যদি তাদের যদি এতই যদি সাহস থাকে, তারা যদি এডিসি এলাকার উন্নয়ন চায়, গণতন্ত্র চায়, তাহলে বিসি ইলেকশনটা কেন ওনারা করলো না? এত বছর 2016-র পর থেকে কেন ওনারা বিসি ইলেকশন করলো না? কেন করলো না? তারপর এখন পর্যন্ত আমাদেরকে বিসি ইলেকশনের জন্য সুপ্রিম কোর্টে আমাদেরকে যেতে হয়েছে, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে। 3 তারিখ নভেম্বর সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে, আমি যাচ্ছি, মহারাজ উপস্থিত থাকবে। কেন? এডিসি নির্বাচন হলে তো বোঝা যাবে জনসমর্থন কার আছে, বিজেপি আছে না তীব্রামথা আছে। কিন্তু ওনারা ইলেকশনটা দিচ্ছে না কেন? আমরা বারবার বলছি একটা ইলেকটেড বডি নাই, আপনার পঞ্চায়েতের ইলেকশন হয়েছে, মিউনিসিপ্যাল কাউন্সিল ইলেকশন হয়েছে, জেলার নির্বাচিত হয়েছে, কেন কেন তারা নির্বাচনে যেতে বই পাচ্ছে? কেন? কোথায় কি দুর্বলতা আছে? আমরা তো সাহস করে বলছি, তীব্রামথা সাহস করে বলছে, মহারাজ বলছেন, কেন ওনারা এ করতে পারে? কি উন্নয়ন করছে? আগরতলা এয়ারপোর্টের মহারাজা বীর বিক্রমের নাম আর কয়েকটা স্ট্যাচু মহারাজার নামে স্ট্যাচু করার পরে ত্রিপুরার উন্নতি হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে। বলুন ওনারা কেন 36টা বিল আটকে আছে রাজ্য সরকারের হাতে? কেন? এই যে জমাতিয়া কমিউনিটির কাস্টমারি লতা পাস করা হয়েছে আগে, অনেক আগে, এখন আরো 18টা কমিউনিটির আছে, ওদের কাস্টমারি লতা যেটা কেন পাস করা হয়নি? ল্যান্ড রাইটসের কথা আমাদের রেকর্ডে আছে, ল্যান্ড রাইটসের বিল 2022-এ এডিসি কাউন্সিলে বিল পাস করে পাঠানো হয়েছে, এটা অ্যাপ্রুভ করা হয়নি কেন? যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে কাউন্সিলে ফেরত দেওয়া হোক, আর যদি না থাকে তা রাজ্যপালের কাছে পাঠানো হোক। কেন রাজ্য সরকার না পাতে এটা ফাইল বন্দি করে রেখেছে? বলো গোটে। এটা তো আমরা তো চাচ্ছি একটা নির্বাচিত প্রতিনিধি যেন এডিসির প্রতিটি ভিলেজ কমিটিতে থাকুক, তাতে কি সরকারি স্কিমগুলি ইমপ্লিমেন্ট করার সুবিধা হয়। এখন কি হচ্ছে? এখন তো এডিসি যে মনিটরিং কমিটি তারা রাজ্য সরকার অ্যাকসেপ্ট করছে না, তাহলে বিএসসি চেয়ারম্যান তো তাদের হাতে। লুটপাটটা কে করছে? লুটপাটটা কে করছে? এর জবাবটা আগামী দিন জনগণ দিবে, এডিসি এলাকার জনগণ দিবে, অপেক্ষা করে আছে তাদেরকে, জনগণ অপেক্ষা করে আছে তাদেরকে জবাব দিবে। সেটা নির্বাচনে বোঝা যাবে, ভোট বাক্সে বোঝা যাবে। এই সাহস তো তাদের নাই কেন? বলুন তাদেরকে। আমি এখনো বলছি আপনার মিডিয়ার মাধ্যমে, আসুন নির্বাচনে ঘোষণা করুন, আমরা তো রেডি, তীব্রামথা রেডি, প্রত্যেকটা সৈনিক রেডি। পারছেন না কেন? বলুন ওনারা। আচ্ছা, আমি এডিসির প্রসঙ্গে আসবো, কিন্তু আমি একটা
প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই, সেটা নিয়ে ত্রিপুরা রাজ্যে জোর আলোচনা সমালোচনা হচ্ছে আপনার নামে। আর আপনি তো রঞ্জিত দেববর্মা এমন একটা অধ্যায়, কিছু লোক বলে যে আপনার পিছনে অনেক রহস্য রয়েছে, সেই রহস্যগুলি উন্মোচিত হচ্ছে না। আমি সরাসরি আপনাকে প্রশ্ন করছি, আপনি জেনেভায় গিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, কোন পাসপোর্ট ব্যবহার করে আপনি জেনেভায় গিয়েছিলেন? আমি জেনেভায় গিয়েছি কিনা যিনি বলছেন উনি প্রমাণ করো। আমি জেনেভায় গিয়েছি কিনা পাসপোর্ট দিয়া যিনি এই অভিযোগটা তুলছে উনি প্রমাণ করুক না, জনসম্মুখে উনি প্রমাণ করুক। উনি প্রমাণ করুক না আমি জেনেভাতে গেছি, কোথায় গেছি, না অস্ট্রেলিয়ায় গেছি, বা নেদারল্যান্ডে গেছি, না আমেরিকায় গেছি, না লন্ডনে গেছি। যিনি অভিযোগটা করছেন উনি তা প্রমাণ করার দায়িত্ব তার। রঞ্জিত বাবু, এটা এক ব্যক্তির অভিযোগ নয়। ওই আপনার সিভিল সোসাইটির বন্ধের পর থেকে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিসগুলি লেখালেখি হচ্ছে। রাজ্যের সাংবাদিক থেকে শুরু করে বুদ্ধিজীবী অংশের ব্যাপক লোকজন এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করছেন। সেখান থেকেই আমি আপনাকে বলছি যে আপনি যদি গিয়ে থাকেন তাহলে কোন পাসপোর্টে গিয়েছেন? আমার কথা হচ্ছে আমি জেনেভায় গিয়েছি না গিয়েছি সেটার যারা অভিযোগ তুলছে আমার এগেন্সে, যারা অভিযোগ, এটার প্রমাণ করার দায়িত্ব তাদের। আমি কোথায় থেকে গেছি, কোন দেশ থেকে গেছি, বা কিভাবে গেছি, এটার প্রুফ করা তাদের কাছে যদি তথ্য থাকে, সে তথ্য জনসম্মুখে ওনারা প্রকাশ করছেন না কেন? শুধু অভিযোগটা কেন লেখছে? কোন পাসপোর্টে তাদের কাছে যদি তথ্য থাকে তাহলে বলুক না, কি আছে, কি অসুবিধা আছে, তারা এটা দেখাতে পারছেন না কেন? একটা অভিযোগ করে বসে থাকলো, লেখলে হবে? ওই রকম মিথ্যা অভিযোগ, অসত্য অভিযোগ তারা আনবে জনগণের সামনে কেন? মানে আপনি তাদের উদ্দেশ্যটা কি? মানে আপনি বলতে চাইছেন সোশ্যাল মিডিয়া এগুলি করে আপনার বিরুদ্ধে নেগেটিভ সৃষ্টি করার প্রয়াস চলছে? এটাই তো। কেননা আমি যেটা ত্রিপ্রাসাদের যেটা দাবি, ন্যায্য দাবি, যেমন ইলিগাল মাইগ্রেন্টটা, এই কথাটা আমি সোচ্চার হয়ে দাঁড়াইছে আন্দোলনে, বিভিন্ন লেখালেখিতে। অন্যরা ইয়ে করছে না, অন্যরা টার্গেট না করে রঞ্জিত দেববর্মা কেন টার্গেট হবে? আপনি বলুন। ত্রিপুরার একজন বরিষ্ঠ সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক, উনি তো সরাসরি ফেসবুকে লিখেছেন, বারবার লিখছেন যে আপনার সাথে নাকি পাকিস্তানি যে আইএসআই এর যোগসূত্র আছে, ডিজিএফআই, এই যে ফেক ডকুমেন্ট গুলি আপনি যেটা বলছেন, এই ডকুমেন্ট গুলি বাংলাদেশের ডিজিএফআই কে দিয়ে জালিভাবে বানানো হয়েছিল, জালি পাসপোর্ট বানানো হয়েছিল। এগুলি তো সোশ্যাল মিডিয়ায় উনি লেখছেন। আমি কে লেখছেন ওনার নামটা আমি আনছি না, আপনিও জানেন কে লেখছেন। কিন্তু ব্যাপার হচ্ছে এই বারবার রঞ্জিত দেববর্মাকে নিয়ে এইগুলো কেন হচ্ছে? হয়তো এটা রঞ্জিত দেববর্মাকে টার্গেট করা হচ্ছে, নয়তো এই বিষয়গুলির মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, নয়তো রঞ্জিত দেববর্মা সেই রহস্যগুলির উন্মোচন করছেন না। আমরা তো কিছুই বুঝতে পারছি না। এবং যার জন্য আপনার পাশে বসে সরাসরি আপনাকেই প্রশ্নগুলি করলাম, এবং আপনাকে আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, কিন্তু আপনি রাজ্যের বিধায়ক, সম্মানের সহিত আপনাকে এই প্রশ্নগুলো আমি করলাম। আপনি যেটা বলছেন যে বরিষ্ঠ সাংবাদিক, আপনি নাম আনছেন না, আমি তার ফেসবুকটা, আমার এক বাঙালি বন্ধু উনি আমাকে লিঙ্কটা দিয়েছেন, লিঙ্কটা দেখলাম, পড়লাম, কিন্তু লোকটা এমন শয়তান যে উনি আমার নামটা নিতে চায় না। আমি দেখলাম, এবং উনি কোথায় থেকে এখানে আছে, ত্রিপুরাতে আছে, তার ইয়েতেও ইতিহাসটাও আমি জানি। সে হচ্ছে নোয়াখাইলা, সে নোয়াখাইলা অনেক কথা বলে, অন্যের সঙ্গে বলে না, কিন্তু বাসাতে উনি নোয়াখাইলা কথা বলে। ওই বদল লোককে আমি বলতে চাই, রঞ্জিত দেববর্মার বাইরে যদি কার কোনো এজেন্সি বা কারোর সঙ্গে যদি সংযোগ করে যদি পাসপোর্ট বানায় থাকে, তার কাছে যদি তথ্য থাকে, বা অন্যান্য জেনেভাতে ভাষণ দেওয়ার কোনো তথ্য উনি প্রকাশ করছেন না কেন? উনি কেন রঞ্জিত দেববর্মার এগেন্সে কেন কমপ্লেন করছেন না? কেন করেনি উনি? যে রঞ্জিত দেববর্মা এই ছিল, উনি কেন কমপ্লেনটা করেনি? কেন করতে পারছেন না উনি? শুধু লেখে কেন? শুধু আমার বিরুদ্ধে লেখে, উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি, তাদের টার্গেটটা কি? অন্যান্যের অনেকজন এর বিরুদ্ধে, এমএলএ এর বিরুদ্ধে বা এর বিরুদ্ধে কেন এ করে না? আমি একজন ট্রাইবেল জনজাতি এমএলএ, সেই হিসাবে উনি টার্গেট করেছে, নইলে উনি টার্গেট করবে না। তার টার্গেট আছে, আমি একজন ট্রাইবেল এবং একজন সচেতন এমএলএ, এবং আমি আমাদের অধিকারের জন্য, আমার অধিকারের জন্য, আমাদের ত্রিপ্রাসাদের অধিকারের জন্য আমি লড়াই করছি। এই হিসাবে সে টার্গেট করে আমাকে
আমার ইমেজটাকে নষ্ট করার জন্য তার একটা টার্গেট আছে। ওই টার্গেটটা নিয়ে ও নোখাইলা যে যে ব্যক্তিটা আপনি বরিষ্ঠ সাংবাদিক বলছেন, উনি এটা টার্গেট করে লেখা। না না, আপনি কি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন? অবশ্যই, কেন বিশ্বাস করবেন না? কোন সংবাদ যদি আপনার বিপরীতে যায় তাহলে কি মানে সেই সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করবেন? আইনি ভাবে লড়ছেন, লড়ুন না। না, আইনি ভাবে লড়াই তো করছি আমি, আইনি ভাবে তো লড়াই করছি আমি, আইনি ভাবে তো আমি লড়াই করছি। তার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে উনি যেটা তার ইয়েতে উনি বাইর করেছেন, ইয়ে করেছেন, আইনি ভাবে তো আমি কমপ্লেন করছি, থানায় গিয়েছি, আমার যেটা কমপ্লেন আছে আমি থানায় অভিযোগ করেছি। বিষয়টা হলো রঞ্জিত বাবু, এই যে অভিযোগগুলি উঠে এবং অভিযোগগুলি নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের মনে নানা প্রশ্ন দেখা দেয়, যার জন্য আমি এই প্রশ্নগুলি আপনাকে করলাম। যে সাংবাদিকের সাথে আপনার কি হয়েছে, বরিষ্ঠ সাংবাদিকের সাথে আপনার কি হয়েছে, আইনিভাবে যাচ্ছেন সেটা আলাদা বিষয়। আমি সেখানে ব্যক্তি আক্রমণের পর্যায়ে আমি কিন্তু নেই। আমার প্রশ্নটা হচ্ছে, ত্রিপুরা রাজ্যে আমরা পাহাড়ি বাঙালিরা একসাথে আছি, আমাদের যে সম্প্রীতি। সুদীপ রায় বর্মন, কংগ্রেস দলের বিধায়ক, একটা সাক্ষাৎকারে আমাকে বলেছিলেন যে ত্রিপুরা মাতা চায় জনজাতিদের নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করতে, বিজেপি চায় বাঙালিদের নিয়ে রাজনীতি করতে। এটা কি আপনাদের গেম প্ল্যান, আপনাদের মিলিজুলি পরিকল্পনা মতা এবং বিজেপির? ত্রিপুরা মতা কি শুধু ত্রিপুরাসা আছে? বাঙালি নেই? বাঙালি তো আছে। বাঙালি তো আমরা বিধানসভা নির্বাচনে 2023-এ আমরা 20টা রিজার্ভের বাইরেও তো আমরা প্রার্থী দিয়েছি, 41টাতে প্রার্থী দিয়েছি। তারা কে? সুদীপ বাবুকে এটা দেখেননি? আমরা প্রার্থী দিয়েছি। আমি জাতপাতের কথা বললাম না। তাহলে এখানে আমরা শুধু ত্রিপুরাসাদের নিয়ে রাজনীতি, মঠাতা রাজনীতি করতেছে, এটা উনি বললো কিভাবে? বিজেপি কি নিয়ে রাজনীতি তাদের ব্যাপার, কিন্তু আমাদের মথার ব্যাপার তো আমি বলবো। আমাদের এখানকে বাঙালি নাই, বিভিন্ন মিছিলে আপনারা দেখেননি? আমরা তো বাঙালি নিয়ে করছি, ক্যান্ডিডেট দিয়েছি নির্বাচনে, আমাদের প্রার্থী দিয়েছি, আমরা জেনারেল এলাকাতে প্রার্থী দিয়েছি, যে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে। তাহলে এই প্রশ্নটা আসে কেন? কেন এই প্রশ্ন আসবে? আচ্ছা, এখানে আপনি বলছেন ভালো কথা যে বাঙালিও আপনার দলে আছে, ক্যান্ডিডেট হচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন হলো, এত সব হচ্ছে রাজনীতির জন্য বাঙালিদের দরকার, অথচ ত্রিপুরা রাজ্যে আপনাদের কিছু কিছু নেতারা বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, সেটাও কিন্তু প্রশ্ন। এবং আমি এটারও নিন্দা করি রঞ্জিত বাবু। আরেকটা বিষয় হচ্ছে যে এই রাজ্যের জনজাতিদের অনেক কিছু কিছু বাঙালি নেতৃত্বরা হয়তো কিছু কিছু জায়গা থেকে ত্রিপুরাসাদের মঙ্গোলিয়ান, বার্মিজ বলা হয়, আমি সেটারও নিন্দা করি। আমরা ত্রিপুরার, আমরা না বাংলাদেশের না বার্মিজের, এটা বলে লাভ নেই। কিন্তু এই যে একটা সার্টিফিকেট দেওয়া যে প্রণব চন্দ্র বাংলাদেশি, রঞ্জিত দেববর্মা এই বার্মা থেকে এসছেন, মঙ্গোলিয়া থেকে এসছেন, উনারা কে? এই যে বিভাজনের রাজনীতি, এটা করে লাভ কি রঞ্জিত বাবু? আমি বলবো, আমার থেকে রাজকর্মচারী কে ছিল? বাঙালি তো ছিল। বাঙালি ছিল না? ইতিহাসটা দেখতে হবে। রাজকর্মচারীরা বাঙালিরও তো ছিল। সব বাঙালিকে কে বাংলাদেশি বলা হচ্ছে? 71-এর আগে তো বাংলাদেশ ছিল না, তখন তো ইস্ট পাকিস্তান ছিল, তখন তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশ কখন? 1971-এর পরে বাংলাদেশ সৃষ্টি, জন্ম হয়েছে। ভারতের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে 29শে নভেম্বর 1971 সালে একটা নোটিফিকেশন বাইরে হয়েছে। বিভিন্ন সময় আমি তা তুলে ধরেছি। কি লেখা আছে? 1971-এর 25শে মার্চের পরে যারা আসবে তারা বহিরাগত। এটা আমার কথা না। এখন যাদের কথা আপনি বলছেন, যারা বাঙালি মানে বাংলাদেশি, সে কথা তো আমরা বলছি না। আর তাদের মনে আঘাত লাগবে কেন? কেন লাগবে? তারা যদি বাংলাদেশ থেকে যদি না আসে, তো প্রণব চন্দ্র কেন আঘাত লাগবে? আমরা তো বলছি সরকারের যেটা ঘোষণা। আমি তোমাকে একটা কথা বলছি, আমি তোমাকে একটা কথা বলছি, আমরা তো সরকারের যেটা ঘোষণার মোতাবেক আমরা বলছি, সরকারের মোতাবেকই বলছি। আপনি কি বলতে চান আমি সেটা বলবো, সেটা ক্লারিফিকেশন আমি এখনই দিব। ক্লারিফিকেশন বলতে সে গভর্নমেন্ট চাইছে যে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত, এরপরে 2024 31 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, গভর্নমেন্টের এটা আমরা বিরোধিতাও করিনি বা আমরা ইয়ে হয়ে আছি। যারা এখানে আছে বাংলাদেশ থেকে যারা আছে, তারা তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে অ্যাপ্লাই করতে লাগবে। নাগরিকত্ব পাওয়ার জন্য তারা কেন করেনি? 2000 এর পরে তো 19-এর পরে তো এটা লগু হয়ে গেছে।
তারপরে এটা আজ পর্যন্ত কেন হইল না, তারা অ্যাপ্লাই করলো না? বিধানসভাতে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, আমি রঞ্জিত দেববর্মা কোয়েশন দিয়েছিলাম যে ত্রিপুরায় যে সিএ লগু হওয়ার পর কতজন অনলাইনে অ্যাপ্লাই করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন একজন এখন অ্যাপ্লাই করেন, কেন করেনি? তাইলে 71 উপরে যারা অবৈধভাবে ত্রিপুরায় আছে, যারা এখন তাদেরকে গভর্নমেন্ট ভারত সরকার তাদেরকে একটা সুযোগ দিয়েছে তাদের নাগরিকটা হওয়ার জন্য, নাগরিকটা পাওয়ার জন্য সুযোগ হয়েছে, এত সুযোগ দেওয়ার পর তারা নাগরিকের জন্য কেন অ্যাপ্লাই করলো না? আমাকে বলুন। তাহলে কেন হইলে যারা এখানে আছে তারা অবৈধভাবে আছে। যখন আমরা বাংলাদেশে গু ব্যাগ বলি, ওই তাদের মনে তো আঘাত লাগে, যে তারা আতঙ্ক থাকে যে আমরা কি হবে। তো তারা থেকে ভারত সরকার তাদেরকে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ দেওয়ার পরে সেই সুযোগটা তারা নিচ্ছে না কেন? কারণ সিএতে অ্যাপ্লাই করার পরে একটা অপশন আছে, তাদেরকে বাংলাদেশের কোন জায়গা থেকে আছে তার একটা আইডি কার্ড অথবা তার ইলেকট্রিক বিলের বা যে কোন একটা পরিচয় তাকে দিতে হবে, এটা সাবমিট করতে হবে। সাবমিট হওয়ার পর উনি বাংলাদেশি হয়ে গেছে, হওয়ার পরে উনি বাংলাদেশি শিকার হওয়ার পরে তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আমি মধ্যে যে বিষয়টা দিয়ে আপনাকে থামাতে চেয়েছিলাম, আপনি আমাকে টেক করে বললেন না, আজকাল তো অনেকেই সার্টিফিকেট দিচ্ছে, আপনি হয়তো আমাকে সার্টিফিকেট দিতে পারেন, কিন্তু আমি বলে রাখি আমার জন্ম ত্রিপুরায়, আমার বাবার জন্ম ত্রিপুরায়, আমার দাদুর জন্ম ত্রিপুরায়। আমরা আমি টেকের কথা নয়, অনেকেই বলে, আমার ইউটিউবে কমেন্ট সেকশনেও বাংলাদেশি রিপোর্টার বলে অনেক কিছু হয়, কিন্তু বিষয় হচ্ছে কি না, এটা সেন্টিমেন্ট কাজ করে যে অবৈধ অনুপ্রবেশকারী, আমি বলছি অবৈধ অনুপ্রবেশকারী সমর্থনযোগ্য নয়। ভারতের মহামান্য সুপ্রিম কোর্টও বলেছে যে ভারত কোনো এখানে যে অবৈধ অনুপ্রবেশকারীদের কিংবা অবৈধ নাগরিকদের এখানে আশ্রয়স্থল নয়। কিন্তু আমার যে বিষয়টা হচ্ছে যে এই যে মানে ট্যাগ করা, মানে বাঙালিকে বাংলাদেশি কিংবা ওই যে ত্রিপুরাসাদের মঙ্গোলিয়ান, বার্মিস, চীনা, এইসব কিছু বলা শোভা পায় না। কারণ আমরা ত্রিপুরার নাগরিক, ত্রিপুরাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমি প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি বারবার এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে সরব হন বলে আমি উনাকে এই বিষয়ে কমপক্ষে অত্যন্ত আমি উনাকে পছন্দ করি। এবার আমার যে পরবর্তী একদম আমি শেষে চলে আসছি এই আজকের সাক্ষাৎকারে, মনে হচ্ছে ত্রিপুরামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিধায়ক রঞ্জিত দেববর্মারা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে চাপে ফেলতে কাজ করছেন। অনেকেই বলছেন দিল্লিতে একজন দাদা রয়েছেন, আর আপনাদের এই দাদার সাথে মতার দাদাদের একটা সেটিং রয়েছে, যার ফলে চাপ দিচ্ছেন শাহবাবুকে কিংবা ডক্টর মানিক শাহকে। এই যে কিছুটা আভ্যন্তরীণ রাজনীতিতেও মথা জড়িয়ে গেছে শাসকের, কি বলবেন? তাদের দলের ভিতরে কি আছে সেটা আমরা দেখব না। আমাদের ভারত সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক যেটা চুক্তি আছে, যে চুক্তি করার সময় ডক্টর মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি ছিলেন, আমাদের সাংসদ বিপ্লব দেব মহোদয় উনিও ছিলেন, কেন্দ্রীয় সরকারের নেতৃবৃন্দ ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মহারাজও ছিলেন, এবং সেদিনে রঞ্জিত দেববর্মাও উপস্থিত ছিল সেই চুক্তি দিয়েতে। আমাদের 18 মাস হয়ে গেল, 18 মাস উপর হয়ে গেল, আমাদের চুক্তির ইমপ্লিমেন্ট করার জন্য কিছু হচ্ছে না। অনেকবার আমরা কেন্দ্র সরকারের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, যেটা মিডিয়াতে আছে আমরা দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা হচ্ছে, কিছুদিন আগে মহারাজও দেখা করছেন, দুদিনের আগে। আমাদের দাবি ইমপ্লিমেন্ট করার জন্য তো আমাদেরকে কথা বলতে হবে। সংসদ অন্য বিজেপি দলের সংসদ, তাদের ভিতরে কি আছে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার চুক্তির সময় তো উনি ছিলেন, আমি ওনাকেও তো জানাইতে হবে আমাকে, আমাদের এই চুক্তির বিষয়তে আপনি আলোচনা করেন। একজন সংসদ, তার অনেক ক্ষমতা আছে কেন্দ্রীয় মিনিস্টারের সঙ্গে আলোচনা করার, বিষয়টা নিয়ে সমস্যা সমাধান করা। সেই হিসেবে আমরা ওনার সঙ্গে দেখা করেছি, দেখা করা কি আমাদের অপরাধ? ওটা তার মনে কি সংশয় আছে বা তার কি আছে, এটা তাদের ওনাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমাদের হচ্ছে আমাদের চুক্তিটা কখন কার্যকরী করা হবে, এটা তাদের ব্যাপার। এটা যদি উনি মনে করে যে তাদের ভিতরে ইয়েটা একজন আরেকজন কি কি হয়ে আছে, এটাতে আমরা নাক গলাতে যাবো কেন? আমরা নাক গলাতে, তাদের সাংগঠনিক ব্যাপার। আমরা চাই
যেভাবে হোক আমাদের চুক্তিটা না কার্যকর না, হোক। এই দুর্বলতাটাকে কাজে লাগাচ্ছে মথা এবং চাপ প্রয়োগ করছে বলে। কেন চাপ প্রয়োগ করছে? আমরা তো ইমপ্লিমেন্টের কথা বলছি, আমরা তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে স্লোগান তো আমরা দেইনি, আমরা দিয়েছি, আমরা স্লোগান দিয়েছি, তীব্রমাত্রা স্লোগান দিয়েছি কিনা বা এই আওয়াজ তুলেছি কিনা বলুক না। আমরা তো বিপ্লবদেরকে পদত্যাগ করতে হবে আমরা তো বলিনি, আমরা বলেছি আমাদের ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করো। তীব্রমাত্রার কোন র্যালি কোন মুভমেন্ট হলে আমরা সেটাই স্লোগান তুলি, সিভিল সোসাইটিতেও এই স্লোগান তোলা হয়েছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যদি আমরা বলি যে ত্রিপুরা তো একটা রাজ্য, সেখানে মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের যে চুক্তি হচ্ছে তিনটা ত্রিপাক্ষিক চুক্তি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তীব্রমাথা, তাহলে শুধু বলছেন আপনারা কেন্দ্রের সাথে আলোচনা হবে, আলোচনা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এখানে ডক্টর মানিক শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী, উনার সাথে তো আলোচনা করতে পারেন, উনার সাথে বুঝতে পারেন যে এই সমস্যা রয়েছে, রাজ্যের এই সমস্যা রয়েছে, আমাদের এই ডিমান্ড, আমাদের এই দাবিগুলো পূরণ করতে হবে, উনার সাথে তো আলোচনা জরুরি না। যুক্তরাষ্ট্র পরিকাঠামো তো উনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনাকে বাদ দিয়ে শুধুমাত্র দিল্লি করে নেবে, দিল্লি করে নেবে, তাতে কি বোঝা যায়? তাতে বোঝা যায় যে মানিক শাহকে, ডক্টর মানিক শাহকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা চাপে ফেলতে চাইছেন। না, চুক্তি কার্যকর ত্রিপুরায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি জিজ্ঞেস করুন, ওনার সঙ্গে কতবার দেখা হয়েছে জিজ্ঞেস করুন না, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলুন। তারপরে আপনি মহারাজের সঙ্গে ওনার কতবার আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বিধানসভায় প্রশ্ন তুলেছিলাম, স্পেশাল ডিসকাশন হয়েছে ত্রিপুরার বিধানসভাতে লাস্ট সিজনে, আমি তুলেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা করেছিল 18 মাস হয়ে গেছে, এটার অগ্রগতিটা কি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন কিছু সরকারি স্কিম ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে, কিন্তু মেইন যেটা ত্রিপাক্ষিক চুক্তিতে যেটা ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে, যেটা পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে, যেখানে কালচার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সে বিষয়ে উনি কথা বললেন না কেন? কার্যকরী এখানে হবে, দিল্লিতে আলোচনা করছে, এখানে কার্যকরী না করলে তো আমরা দিল্লিতে যেতে হবে, কারণ সেখানে তো দিল্লি গভর্নমেন্ট এটা চুক্তিতে ওনার ছিল। তাহলে আমরা তো এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করিনি তাই না, উনি বলছে এটা দিল্লির সঙ্গে আলোচনা করতে হবে, দিল্লির সঙ্গে কথা বলতে হবে। আসলে 18 মাস হয়ে গেছে চুক্তি, তবুও তো আমরা মুভমেন্ট এখনো শক্ত মুভমেন্ট করিনি, তীব্রমাত্রা এখনো শক্ত মুভমেন্ট করিনি, কিন্তু আমাদেরকে চেষ্টা করা হয়েছে মুভমেন্টে নামিয়ে দেওয়া, ঠেলে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। একমাত্র মহারাজের জন্য আমরা মুভমেন্টটা বাইর হইতে পারছি না। মহারাজ বলছে একটু ধৈর্য ধরো, আমরা দেখবো বলে আমরা অপেক্ষা করে আছি মহারাজের জন্য। মহারাজ বা অনেক করাচ্ছেন, উনি ধৈর্যশীল, এবং মহারাজের জন্য আজকে তীব্রমাথা এই শক্তিশালী হয়ে দাঁড়াই আছে ত্রিপুরার জনগণ। আমরা তো সবই বলছি, ওনারা তো কিছুই বলছে না। এটা একটু আগে আপনাকে বললাম যে বিসি ইলেকশনে করার জন্য আজকে আমরা সুপ্রিম কোর্টে যেতে হয়েছে কেন ভাই? এটা গণতন্ত্র দেশ না? জেনারেল এলাকাতে সব ইলেকশন হইতে পারে, এডিসি এলাকাটা হবে না, এটা কি রকম কথা? এটা কি গণতন্ত্র? কিসের গণতন্ত্র এখানে বলুন? আচ্ছা, আমি বলছিলাম এটাই আমার শেষ প্রশ্ন, কিন্তু আমাদের একটা প্রশ্ন করতে হচ্ছে। প্রাক্তন সাংসদ ত্রিপুরা রেবতী ত্রিপুরা, উনি বলছেন যে ত্রিপুরামাতা যদি সরকার থেকে সরে যায়, বিজেপি সরকারের কিছু হবে না, সংখ্যাগরিষ্ঠ সরকার আছে, এবং যে বিষয়গুলি নিয়ে দাবিগুলি ত্রিপুরা একর সহ বিভিন্ন বিষয়, সেগুলি বাস্তবায়ন করতে গেলে অনেকটা সময় লাগবে, কেন্দ্র রাজ্যের আলোচনা লাগবে, এবং উনি বলছেন যে এইভাবে হুমকি দমকি দিয়ে তো সরকারে থাকা যায় না। আলোচনা করে তো চুক্তি হয়েছে, আলোচনা ছাড়া কি চুক্তি হয়েছে দিল্লিতে? ত্রিপাক্ষিক চুক্তিটা দীর্ঘদিন আলোচনা করার পরে তো আমরা চুক্তিটা করেছি। অন্যের কথা বলে লাভ নাই। যে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা নিজের অবস্থানটা দেখুন, উনি কোথায় অবস্থান করছেন এখন। উনি নিজে তো জিরো, উনি তো সংসদ থাকার সময় অনেক কিছু বলছিল, এখন নিজেই তো জিরো হয়ে গেলে কি আছে ওনার? কি আছে বলুন? উনি ওই পাহাড়ে গিয়া, শহরে তো কিছু বলতে পারে না, পাহাড়ে গিয়া ওই গন্ধাসরাতে ছিল, এবং তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, উনি কে ছিল। এটা সিপিএম এর, অনেকে ওনাকে বলে সিপিএম এর মাল কর্মচারী ছিলেন উনি। এই কথা বলে কিছু লাভ হবে না, এটা দীর্ঘদিনের ব্যাপার। কি দীর্ঘদিন? কি লেখা আছে উনি পড়ছেন কিনা, উনি চুক্তিটা পড়ছেন কিনা? উনি ইংরেজি যদি পড়তে না পারে, এটা উনি বাংলা একটা তর্জমা করে, এটা বাংলা ট্রান্সলেট করে নিলে হয়, ওনার বুঝতে সুবিধা হবে। আমি আপনার মাধ্যমে বলবো মাননীয় প্রাক্তন সাংসদকে এটা বাংলা তর্জমা করে পড়ার জন্য কি লেখা আছে। উনি তো চুক্তির সময় ছিল না, এখানে গেউ করে কোনো লাভ হবে না।
উনি বিসি ইলেকশনের জন্য কথা বলছেন না কেন? কেন বলেনি? যে এই যে আমাদের এই যে ত্রিপ্রাসাদের ইয়েটার ব্যাপারে উনি যেটা কাস্টমারি লর ব্যাপারটা উনি এই যে রাজ্য সরকারের কাছে দীর্ঘ বছর পরে আছে, এই কথা উনি তুললেন না কেন? তুললেন না কেন উনি এইগুলি? যদি উনি এডিসি এলাকার উন্নয়ন চায়, ত্রিপ্রাসাদের উন্নয়ন চায়, বিসি ইলেকশনটা করার জন্য একটা নির্বাচিত প্রতিনিধির জন্য উনি আওয়াজ তুলতে পারেন না কেন? এত দুর্বল কেন? সেজন্য শূন্য হয়ে গেছে উনি, সেজন্য তো আজকে শূন্য। খুঁজে পাওয়া যাবে না ওনাকে, আরো এই কয়েকটা ইলেকশনের পরে ওনাকে খুঁজে পাওয়া যাবে না। ভাবে ওনাকে এরকম অনেক নাম বলতে পারি যাদের মানুষ এখনো ভুলে গেছে, ওনাকে ভুলে যাবে ত্রিপুরার মানুষ। কি করছেন উনি? ত্রিপ্রাসাদের জন্য 5 বছর সংসদে ছিলেন, কি করছেন, কি কথা বলছেন ত্রিপ্রাসাদের জন্য সংসদে? উনি বললে হবে? উনি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আমার সাথে ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। আমার বিভিন্ন প্রশ্ন ছিল এবং প্রশ্নের উত্তর উনি দিয়েছেন, এবং উনার উত্তরের কি প্রতিক্রিয়া আপনারা দেবেন তা কমেন্ট সেকশনে জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।